এই হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে। বাংলাদেশে ইলেকশন হয়ে গেছে। এখন বিএনপি প্রায় ২১৩ আসন, জামাত ৬৮ আসন এবং এনসিপি ৬ আসন। প্লাস হচ্ছে অন্যান্য দল আরও কিছু আসন পেয়েছে। তো এখানে গড়ে অর্থাৎ হচ্ছে উচ্চকক্ষে যে মানুষগুলোকে নেওয়া হবে, মানে উচ্চকক্ষে যে ১০০ আসন আছে ওখানে যাদেরকে যাবে, সেক্ষেত্রে জামাত বা বিএনপি তাদের গড়ে তারা সারা দেশে কতটা ভোট পাইছে, হ্যাঁ, ওইটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে উচ্চকক্ষে লোক যাবে। দেখেন, উচ্চকক্ষে জামাতের যতটুকু জানলাম ৪৪ জন, বিএনপি ৪৬ জন এবং অন্যান্য দলের ৮-১০ জন যারা আছে এরা যাবে। এখন জামাত আর বিএনপির ভিতর সারা দেশের গড়ে ভোটের যে ব্যবধান সেটা হচ্ছে 2.6 বা সম্ভবত এরকম। তো বিএনপির ২ জন বাড়তে যাব, অর্থাৎ জামাতে ৪৪, বিএনপি ৪৬ জন। এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন। নির্বাচনকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এখন আগে থেকে অনেক সচেতন। যেখানে সারা দেশে একসময় মানুষ ২টা দলকেই বেছে নিত, সেখানে তৃতীয় দল হিসেবে জামাত দ্বিতীয় স্থানে আছে এখন বর্তমানে। তো বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন হচ্ছে ২-৩টা কারণে। একটা হচ্ছে যে বাংলাদেশে শিক্ষিত সমাজের ভিতরে আমূল একটা পরিবর্তন আসছে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে বর্তমান সোশ্যাল মিডিয়ার কারণ বা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম থাকার কারণে মানুষ এঙ্গেজড হওয়ার কারণে তারা বর্তমান পরিস্থিতিতে তারা বুঝতে পারছে যে ভালো এবং খারাপ দুটাকে তারা তাদের সেন্স দ্বারা নির্ণয় করছে, করে তারা ওই দিকটাই বেছে নিচ্ছে। তো বাংলাদেশের সারা বাংলাদেশ না, আমি বলবো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে মানুষগুলা, এগুলা সারা বাংলাদেশের চাইতে বেশি করাপ্টেড, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, আর নোয়াখালী এবং কুমিল্লা জোন, প্লাস হচ্ছে যে সিলেট জোন। এই অঞ্চলগুলোর মানুষ খুবই করাপ্টেড, তবে এরা শিক্ষিত, তবে এখানে মূর্খ লোকের বেশি, নিরক্ষর লোকের চাহিদাও বেশি। এখানে সবচেয়ে নিরক্ষর এবং শিক্ষিত দুইটাই আছে, মিক্স। তো আমরা যাদেরকে সহজ সরল বলি, সে উত্তরবঙ্গ, যশোর কিংবা রংপুর বা খুলনা, ওই সবকার মানুষ কিন্তু তারা সহজ সরল ঠিক আছে, তবে তারা তাদের যোগ্য নেতা এবং যারা শিক্ষিত আছে তারা তাদের মানুষদেরকে ম্যানিপুলেটেড করতে পারে, মানে শিক্ষিত মানুষদের কথা তারা শুনে যতটুকু বোঝা যায়। কীভাবে বুঝতে পারতেছি? অর্থাৎ হচ্ছে ওইসব জায়গাগুলোতে বাংলাদেশে দাঁড়িপাল্লা বেশি ভোট পাইছে, হ্যাঁ, উত্তরবঙ্গ এগুলাতে। তো সেখানে বোঝা যায় যে মানুষ যারা নিরক্ষর মানুষ তারা শিক্ষিত মানুষ থেকে শিখে, বা যে সবচেয়ে ভালো সে যদি কোনো কথা বলে তারা হয়তো বা ওই কথাগুলো মেনে চলে। এটা আমার একটা এক্সপেকটেশন। কিন্তু দক্ষিণবঙ্গ তথা আমাদের চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা আর এদিকটা হচ্ছে সিলেট, এই এরিয়ার অঞ্চলের মানুষগুলো হচ্ছে যারা শিক্ষিত তারা নিজেদেরকে একটু এলিট শ্রেণী ভাবে, আর যারা কম শিক্ষিত তারা শিক্ষিত সমাজ থেকে একটু দূরে থাকে। তারা চিন্তা করে যে এরা যেহেতু এলিট শ্রেণী, এর থেকে দূরে থাকে, এরা নিজেদের ভিতরে একটা শ্রেণী তৈরি করে নেয়। আর একটা হচ্ছে যে নিরক্ষর শ্রেণী। নিরক্ষর শ্রেণী যারা, তারা মনে করে আমার বাপ যেটা করছে আমি এটা করব। আর শিক্ষিত শ্রেণী যেটা মনে করে, তারা মনে করে যে আমি যা জানি এটাই বেস্ট, আর আমি যা বলবো এটাই। কে কি বললো এটা আমার জানার দরকার নাই, বলার দরকার নাই। আমি কারো কাছে যাই বলবো না এটা খারাপ এটা ভালো, এটা তোমার ইচ্ছে, তুমি কোনটা করবে না করো। আর নিম্ন শ্রেণীর মানে মোটামুটি শিক্ষিত যারা, হ্যাঁ, এরা হচ্ছে এদেরকে বলা যায় সুইং। এরা কখনো গরিবদের পক্ষে, আবার কখনো শিক্ষিতদের পক্ষে, আবার কখনো ভালোর পক্ষে। এরা আসলে এদেরকে আপনি এভাবে ডিফাইন করা যায় না। এদেরকে ডিফাইন করতে হবে এভাবে, এরা তখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় না যখন পর্যন্ত কিনা এদের উপরে অত্যাচার না করে। এর আগে এরা ইনস্ট্যান্ট যেটা দেখতেছে, যেদিকে মুভ, যেমন যদি ধানের শীষের দিকে বেশি সাপোর্টার, এরা ওইদিকে মুভ করতে পারে। আবার যদি দেখছে যে না, শিক্ষিত সমাজের দিকে বেশি সাপোর্টার, এরা ওইদিকে মুভ করতে পারে। এখানে বা নোয়াখালীতে আমি যতটুকু মানুষের সাথে কথা বলছি, সেটা হচ্ছে যে এরকম নোয়াখালীর নিরক্ষর মানুষগুলার চিন্তাভাবনা হচ্ছে এরকম, আমার বাপ ধান শীষ করছে, আমিও তাই ধানের শীষ করুম। এখন আমরা যারা আছি, হ্যাঁ, যারা একটু সচেতন আছি, বিশেষ করে আমি অতটা সচেতন না, তারপরে যতটা সচেতন আছি, আমরা হিসাব করি কি, ডিফাইন করি আমরা এভাবে যে একটা লোককে আমি কি গুণ দেখে তাকে নির্বাচিত করব।
তো তার ভিতরে সে ব্যক্তি হিসেবে কেমন, সে আগে তার অতীত কিরকম, করাপ্টেড কিনা, সে আসলে কি আমাদের জন্য কাজ করবে কিনা, সে কি কাজ করছে বা কথা দিয়ে কি কথা রেখেছে, অতীতে যে কথাগুলো দিয়েছে সেগুলো কি রাখছে, তার ইশতেহারগুলো কি কি, আমরা তো এগুলো দেখি তাকে বিচার করি। বাট মূর্খ লোক, নিরক্ষর লোক যতজনের সাথে কথা বলছি, এরা বলে যে আমার বাপা করছে, আমার ভাই করছে, আমার দাদা করছে, তাই আমি বিএমপি করি। কেন করতেছি এটা জানি না। এরা এটাকে এই হিসাবে, মানে এটাকে ধরে এরা নিজেদের একটা অহংকার হিসেবে, অহংকার হিসেবে হচ্ছে এটা এরকম আর কি, যে বিএনপি আমি একটা দল করি, আমি চাই আমার দল জিতুক। কি কারণে আমি বিএনপি করি ওইটা জানার বিষয় না, কারণ বিএনপি আমার ভালো লাগে, এটা হচ্ছে একটা থিম, মূল থিম, বিএনপি ভালো লাগে। হ্যাঁ, হের লগে হে বন্ধুও করে এই কারণে হেও করে, হের বড় ভাই করে এই কারণে হেও করে, হের দাদা করছে এই কারণে হেও করে, হের বাপে করছে এই কারণে হে করে, কি কারণে করে। বাট একটা দল যে আপনাদের ইলেকশনে ভোট দিবেন, কি কারণে দিবেন এটা সে জানে না। সে জানে তাকে তার বড় ভাই, বিএনপির কোনো বড় ভাই তাকে 500 টাকা দিছে, সে মনে করে এই 500 টাকা সে যেহেতু দিছে এটাই বেস্ট। আরেকজনের সাথে কথা বলছি, সে চমৎকার আমার একটা কথা বলছিল, সে বলছে আমার তো নিরাপত্তা দরকার, আমার তো সেফটি দরকার, তো আমি তো সেফটি আর নিরাপত্তার জন্য যে কোনো বড় ভাইয়ের সাথে সম্পর্ক রাখুন, তারা আমার সেফটি এবং নিরাপত্তা দিবে। তো আমি বলছি এটা কিরকম, ক জামাত কি ক্ষমতা আইলে আমার এলাকাতে কই কোন লোক আমার নিরাপত্তা দিব এটা তো আমি জানি না। তো আমার এলাকাতে বিএনপি বড় ভাই যিনি আছে উনি আমার তো সেফটি, যে কোনো সময় ফোন দিলে আসবো, উনি আমারে বলছে। এই যে দুর্বলতা, হ্যাঁ, যে আমি তো নিরাপত্তা দিব, এই যে দুর্বলতা, এটাকে যে নিরক্ষর মানুষ যে দুর্বলতা, এটাকে তারা ক্যাশ করে এদেরকে বলে যায় তোর নিরাপত্তা আমি দিব, তুই ধানের শীষে ভোট দিবি। এবং কি আমি দেখছি সে মানুষকে ম্যানিপুলেটেড করার জন্য বলতেছে যে ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষ ভালো দল, ধানের শীষের সাপোর্টার বেশি, ধানের শীষে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি। আর জামাতের যে এলিট শ্রেণী, জামাতের যে শিক্ষিত শ্রেণী, এরা হচ্ছে এদের থেকে আলাদা। এরা মনে করে যে মানে এরা মনে করে যে না আমরা আহ, এরা আমার ভোট দিলে দিব, না দিলে নাই, আমি তাকে শুধু বলুম এটা ভালো এটা খারাপ, আমরা ভোট দেন, আমরা করাপ্টেড করুম না, আমাদেরকে ভোট দেন, মানে জামাতের যে লোক তাদের কথা হচ্ছে এরকম যে আমার ভোট দেন, আমি কোনো করাপ্টেড করুম না, আপনি আমাকে ভোট দেন, আমি আপনার যে অধিকার সেটা ফিরিয়ে দেব। এখন ভাই এই লোক তো এটা বুঝবে না, মানে এই লোকটা যখন আপনি বলবেন যে আপনার অধিকার আমি দিব, আপনার আমি করাপ্টেড না, আমি দুর্নীতি করুম না, আপনি আমার হেঁটে এটা বুঝবেন না, তাহলে ইনস্ট্যান্ট আপনি কি দিচ্ছেন এবং ইনস্ট্যান্ট আপনি হাতে কি দিতে পারবেন। যেমন বিএনপি কি আনছে, বিএনপি আনছে যে আপনার ফ্যামিলি কার্ড, হাতে ইনস্ট্যান্ট এটা আদা আদা দেখা যায় এই ফ্যামিলি কার্ডটা আমরা আপনার দিব, এটা নমুনা কার্ড, এটা আপনার কাছে রাখেন, আপনি আমি নির্বাচিত হইলে আপনি কি করবেন, আপনি আমি যখন নির্বাচিত হবো আপনি কার্ডটা নিয়ে আমার কাছে আসবেন, আমি আপনাকে ফ্যামিলি কার্ড দিব বা আপনার নাম দেখে রাখছি, আমি নির্বাচিত হওয়ার পরে আপনাকে এটা দিব। এই যে ইনস্ট্যান্ট জিনিসটা এই নিরক্ষর মানুষগুলো দেখা। তো বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা এই জিনিসটা বাংলাদেশকে অনেক পিছিয়ে রেখেছে। এবং বিএনপি এই জিনিসটা কেন বুঝতে পারে, কারণ হচ্ছে বিএনপি তো গত 54 বছর রাজনীতি করতেছে যাই এই বকচোদ লোকদের সাথে, হ্যাঁ, যারা শুধুমাত্র বাপে করছে, দাদা করছে, বড় ভাই করছে, এলাকার বড় ভাই করছে, এই কারণে এরা করতেছে। এই লোকগুলাকে কিভাবে ম্যানিপুলেটেড করে এই জিনিসটা গত 54 বছর বিএনপি রপ্ত করছে। ফেলাস হচ্ছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই জিনিসটা রপ্ত করছে। তাহলে জামাত এটা রপ্ত করতে পারে নাই কেন? কারণ জামাতের যারা লোকজন এরা নিজেদেরকে একটা এলিট শ্রেণী ভাব, বিশেষ করে হুজুর, টুক্কা হুজুর এগুলো। জামাতের যেসব হুজুররা এদেরকে একটা আপনি ফ্রেমিং করতে ফেলবেন, অর্থাৎ হচ্ছে হাতার মুখে দাঁড়িয়ে থাকবো, মাথায় গিয়ে টুপি থাকবো, সাদা পাঞ্জাবি গিয়ে থাকবো, আবার টাকনুর উপরে হাতার ইয়ে থাকবো, জামা পাঞ্জাবি থাকবে, হ্যাঁ, এত পরিপাটি থাকবে, সবার সাথে কথা বলবে না, যাদের সাথে কানেক্টেড ভালো সম্পর্ক এদের সাথে যে হ্যান্ডশেক করবে এদের সাথে। এখন যে সমাজের যে নিম্ন শ্রেণীর যে লোকটা, এ তো যখন একটা জামাতের লোকের সাথে হ্যান্ডশেক করার পরবর্তীতে কথা বলা শুরু করে, যখনই আরেকজন জামাতের লোক আসে তো বা জামাত সাপোর্টার আরেকজন লোক আসে সেম তার মতো, তখন সে কি করে ওর সাথে যে মোলাকাত করে ওর সাথে বেশি সময় দেয়। তখন এই লোকটা মনে করে যে এদের একটা আলাদা শ্রেণী আর আমি হচ্ছে আরেকটা আলাদা শ্রেণীর লোক, আমি যেহেতু এদের শ্রেণীর লোক না, তাহলে আমি আমার শ্রেণীর যে আছে তারা কি করে আমি তাদের সাথে যাই। তখন যাই দেখা যায় তারা করে বিএনপি, তখন বিএনপি করার সময় দেখা যায় কি তারা নিজেরা নিজেদেরকে ব্যয় হিসেবেও গ্রহণ করে এবং কি তারা তো সিগারেট খায়, তারা তো তখন আড্ডা দেয়, তারা তো চিল্লাপাল্লা করে, তারা তো আরেকজন একটা মেয়ে নিয়ে কথা বলে। তো তারা তাদের ভিতরে যে সম্পর্কটা এটা পায় এবং কি বিএনপি নিয়ে তারা কথা বলতে মজা পায়। আর এই জিনিসটা নিয়ে মূলত হচ্ছে তারা আরো মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করে তাদের শ্রেণীর। জামাতকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। জামাত যে নিজেদেরকে এলিট শ্রেণী, মানে এলিট শ্রেণী বলতে
আমি বুঝাচ্ছি না যে জামাত দুর্নীতিবাজ যে এলিট শ্রেণী এটা, বা শিল্পপতি যে এলিট শ্রেণী এটা না, শিক্ষিত শ্রেণীর ভিতরে এলিট শ্রেণী, যারা মনে করে যে আমরা সাধারণ মানুষের থেকে একটু আলাদা, এই শ্রেণীটা এটা মনে করা যাবে না। আমরা মনে করতো আমরাও সাধারণ মানুষ, সে গাঞ্জা খাক, সেও আমাদের ভাই। আমরা আমাদের কানেক্টিভিটির মাধ্যমে তাকে আমাদের পক্ষে আনুন, তবে তার গাঁজাও যেন সে না খায়, সেভাবে তাকে ওখান থেকে সম্পর্কের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে। তো সেক্ষেত্রে তার পিছনে সময় দিতে হবে। সময় দিতে হবে এমনটা না, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাকে দেখলে হাই হেলো করতে হবে। আপনি যখন তাকে দেখিও না দেখার মতো চলে যাবেন। কখনো, কখনো ভালো লোকদেরকে খারাপ লোকদের সাথে বসতে হয়। আপনি যদি বলেন যে, "না আমি কখনো বসুম না, আমি বসলে এটা জাহান্নামে যাবো।" এটা হচ্ছে আপনার দুর্বলতা। বর্তমান পরিস্থিতি বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণীর সাথে কানেক্টেড হতে হবে। বিশেষ করে জামাত ইসলাম, বাংলাদেশ ছাত্র শিবিরকে, এবং কি যে লাস্টের শেষ বেঞ্চের ছেলেটাও, তাকেও আপনি ডিল করতে হবে ফার্স্ট বেঞ্চের ছেলেটার সাথে যেভাবে কথা বলেন, এভাবে কথা বলে। হয়তোবা সে ক্লাসে খারাপ, বাট সে তার অন্য সেক্টরে সে ভালো। খেলাধুলায় সে ফার্স্ট। সে আম অ অন্য কোনো কাজে সে ফার্স্ট হইতে পারে। সে ভালো মিম ভিডিও বানাইতে পারে, বা সে অন্য যেকোনো বিষয়ে সাকসেস হইতে পারে। ক্লাসে ফার্স্ট হইতে হইব এমন কোনো কথা না। তাহলে আমাদেরকে ওই শ্রেণীটা থেকেও বেরিয়ে এসে সব শ্রেণীর লোকের সাথে বসবাস করতে হবে। যে সিগারেট খায় তার সাথেও সম্পর্ক রাখতে হবে। তার সাথে সিগারেট আমি খাইতাম না, আমার বন্ধু খাইতেছে। তাকে আমি দিলাম। তাহলে তো সে আমাকে বলব যে, "না আমার বন্ধু একটা দল করে।" যেমন সে যদি বিএনপিও করে, আমি যদি জামাত করি, যদি আমি তাকে বলি যে, "বন্ধু তুই সিগারেট খা, সমস্যা না, আমি তোর টাকা দিচ্ছি।" সে বলব, "না বন্ধু, যাই হোক, তুই তো আর বন্ধু, আমি তোর বন্ধু। তুই যখন কোনো নির্বাচন বা ইলেকশন বা ক্রিটিক্যাল মুহূর্তে আসলে আমি যদি আমার বন্ধুকে রিকোয়েস্ট করি, বন্ধু তোর কাছে তো আমি কিছু চাই না আজকে, তুই জামাতের একটা ভোট দে, আগে তো বিএনপিরে দিছস।" হে ওই সময় চিন্তা করিব যে, না ঠিক আছে, আমার বন্ধু যেহেতু সবসময় আমাকে সাপোর্ট করে, সবসময় আমার ভালো চায়, তাইলে সে একবার রিকোয়েস্ট করছে আমি করি। তাহলে এইভাবে কানেক্টিভিটি বাড়াইতে হবে। আমাদের জামাতের এসব দুর্বলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে যে ইলেকশনে মাঠ পর্যায়ে যারা থাকে, বিশেষ করে আমরা যারা মাঠ পর্যায়ে থাকি, আমরা একেবারে মানুষের পালস বুঝি। যারা সাধারণ মানুষ, যারা এলিট শ্রেণী বা উপরের শ্রেণী, আমরা তাদের পালসটা বুঝি। আমরা একেবারে লো লেভেলে, আমার বন্ধু-বান্ধব আছে যারা আমাদের একেবারে লো লেভেলে কাজ করে, আবার হাই লেভেলেরও কাজ করে, এরকম বন্ধু-বান্ধব আছে। তো আমি তো সবার সাথে চলি, হ্যাঁ? তো আমি তো বুঝি আমার বন্ধু যারা লো লেভেলে আছে, তারা কি চায় এই দেশে, বা তারা কিরকম চায়। যেমন এরা ইলেকশনে মনে করে যে এখানে আমাদের কিছু টাকা দেওয়া হবে। মানে সেটা ইলেকশন আসলে, ইলেকশনটা আসলে কি? এরা আমনে বাংলাদেশে যেহেতু এই শ্রেণীটা আছে, অর্থাৎ হচ্ছে নিরক্ষর, মূর্খ এই শ্রেণীটা আছে, বিশাল একটা অংশ। আপনি তো এদেরকে ফালাইতে পারতেন না। তাইলে এদেরকে আপনি ক্যাশ করতে হইব কিভাবে? ওইটা হচ্ছে যে আপনার সবচেয়ে বড় প্রায়োরিটি হওয়া দরকার। কারণ হচ্ছে এদের সংখ্যা যদি হইতো যে এরকম যে 5% বা 10%, না, এদের সংখ্যা হচ্ছে যে 50 প্লাস। তাহলে আপনি এদেরকে কি করতে হইব? এদেরকে আপনি ক্যাশ করার জন্য যদি টাকা দিয়ে হয়, বিএনপি যেটা করে, আওয়ামী লীগ যেটা করে, তো টাকা দিতে হয়, টাকা দিবেন। অর্থাৎ কিছু লোক নির্বাচনকালীন তারা মনে করে যে তাদেরকে কিছু টাকা, তাদের দল হোক বা বিরোধী দল হোক বা সরকারি দল হোক, কিংবা যারা ইলেক্টেড হওয়ার জন্য এসছে, তারা তাদের কাছে আসবে, তাদেরকে বলবে, তাদেরকে কিছু টাকা দিবে এবং তারা ভোট দিবে। ভোটের মাধ্যমে যেই হোক ইলেক্টেড হবে। এখন আপনি এই শ্রেণীটাকে যেভাবেই হোক, চা খাওয়াই হোক আর টাকা দিয়ে হোক, আপনি এদেরকে আপনার পক্ষে আনতেই হবে। তা না হলে বাংলাদেশে জামাত ইসলাম সরকার গঠন করতে গেলে অনেক বেগ পেতে হবে। বিশেষ করে হয়তোবা বেগ পেতে এখন হচ্ছে, কিন্তু আগামী 5 বছর পরে, 10 বছর পরে নাও হইতে পারে। কারণ হচ্ছে মানুষ আরো জ্ঞানী হচ্ছে, আরো শিক্ষিত সমাজ বাড়তেছে, আরো হচ্ছে মানুষ বুঝতে পারতেছে। মানুষ বিভিন্ন অ অ ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে দেখতে পাচ্ছে যে ভালো খারাপ কি, কিভাবে আইডেন্টিফাই করতে হয়। জামাতের আরেকটা দুর্বলতা হচ্ছে তারা কিছু মিডিয়া দরকার ছিল। জামাতের ২-১ টা মিডিয়া দরকার, বিশেষ করে ২ টা মিডিয়া দরকার ছিল। একটা হচ্ছে ইংলিশ মিডিয়া, আরেকটা হচ্ছে বাংলা মিডিয়া। যে মিডিয়াগুলা বাংলাদেশের প্রায় ৩০ থেকে ৪০% মানুষকে কন্ট্রোল করে। অর্থাৎ হচ্ছে মিডিয়া খারাপ না ভালা, এটা তারা ডিসাইড করে দেয়। তারা ডিসাইড করে দেয় যে বাংলাদেশের মানুষ কোথায় ভোট দিবে। ম্যানিপুলেটেড করে এই মিডিয়াগুলা। তাইলে আপনাকে বুঝতে হবে এই মিডিয়াটা খুবই ইম্পোর্টেন্ট। সেখানে ভালো মানের কথা বলতে পারে, তাদের শব্দ ছয়ে মানুষ আকৃষ্ট হয়। বিশেষ করে যেমন এই যে হাঁসমার্কায় রুমিন ফারহানা নামে যে মহিলাটা বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া ২ না ৩ এ জিতছে। সে মহিলার কথার স্পিচ মানুষকে আকৃষ্ট করে। এই জিনিসগুলো আমাদের দরকার।
মিডিয়াতে যখন সে কথা বলবে তখন। তো জামাত এখান থেকে অনেক শিখছে, তবে জানি না যে তাদের হাই কমান্ড বা হাই লেভেল কিরকম শিখছে। তাদের দরকার, আমি মনে করি যে মাঠ পর্যায়ে ফিল্ডে আসি তাদের যে হুজুরিয়া যেগুলো আছে, যে বিশেষ করে যেগুলো মাথা টুপি টাফি ইত্যাদিতে এগুলা থেকে না নিয়ে জামাতের ভিতরে যে শ্রেণীটা মূলত হচ্ছে হুজুর না, অর্থাৎ হচ্ছে তারা সব শ্রেণীর মানুষের সাথে মিশে, ওই শ্রেণীর লোকদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া যে এই নির্বাচনে তারা কি কি বিষয়ে বেগ পেতে হয়েছে, ওগুলো নিয়ে কাজ করলে সামনের ইলেকশনে বিএনপির জামানত হারাবার সম্ভাবনা বেশি। মাইন্ডেড বাংলাদেশ জামাত ইসলাম যদিও আমার দল, কিন্তু আমি মনে করি যে আমাদের থেকে তাদের অনেক কিছু নেওয়ার আছে। যদি তারা সুযোগ এবং সময় করে আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা অনেক কিছু বলতে পারি।